দ্বিতীয় পর্ব, অধ্যায় ১৬। ঘোড়ার পিঠে চেপে সারিবদ্ধ সেনাদলের ডান দিক থেকে বাঁ দিক পর্যন্ত আগাগোড়া চক্কর দিয়ে প্রিন্স আন্দ্রু সোজা এগিয়ে গেল কামান মঞ্চের দিকে। স্টাফ অফিসার বলে দিয়েছিল সেখান থেকেই গোড়া রণক্ষেত্রটা দৃষ্টিগোচর হবে। সেখানে ঘোড়া থেকে নেমে 4টি কামানের একেবারে সবশেষ কামানটির পাশে গিয়ে দাঁড়ালো। কামানগুলোর সামনে গোলন্দাজ বাহিনীর একজন শান্ত এদিক ওদিক পায়চারি করছিল। অফিসারকে দেখে সে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল, কিন্তু একটা ইঙ্গিতেই আবার সে একঘেয়ে পদাচারণা শুরু করল। কামানগুলোর পিছনে ছিল কয়েকটা রসদবাহী গাড়ি, আর তারও পিছনে সৈনিকদের বহু স্তব। তার বাঁদিকে কিছুটা দূরেই বাঁশের কঞ্চি ও বাখারি দিয়ে সদ্য তৈরি একটা চালাঘর। সেখান থেকে অফিসারদের সাগ্রহ আলোচনার শব্দ ভেসে আসছে। কামান মঞ্চটার উপর থেকে যে গোটা রুশ বাহিনীর অবস্থিতি এবং শত্রুপক্ষের অবস্থানেরও অনেকটাই চোখে পড়ে সে কথা সত্য। ঠিক সম্মুখেই বিপরীত দিককার পাহাড়ের মাথায় সোনো গ্যাবার্নো গ্রামটা দেখা যাচ্ছে, এবং তার বাঁ ও ডান দিকে 3টি স্থানে ক্যাম্প ফায়ারের ধোঁয়ার মধ্যে ফরাসি বাহিনীকে দেখা যাচ্ছে। ওই গায়ের বাঁ দিকে ধোঁয়ার মধ্যে কামান মঞ্চের মতো একটা কিছু আছে বলেই মনে হয়, কিন্তু এত দূর থেকে খালি চোখে সেটাকে ভালো করে দেখা যাচ্ছে না। আমাদের বাহিনী একটা চড়াইয়ের উপর ঘাঁটি গেড়েছে। সেখান থেকে ফরাসি বাহিনীকে আক্রমণ করা সহজ। সেখানে জমায়েত হয়েছে আমাদের পদাতিক বাহিনী, এবং আর একেবারে শেষ প্রান্তে রয়েছে অশ্বারোহী দল। ঠিক মাঝখানে রয়েছে তুসিনের কামান মঞ্চ। সেখানেই দাঁড়িয়ে প্রিন্স আন্দ্রু সবকিছু পর্যবেক্ষণ করছে। যে ছোট নদীটা সোনগ্রেবান থেকে আমাদের বিচ্ছিন্ন করে রেখেছে, তাতে নামা ওঠা করার সবচাইতে সুবিধাজনক স্থানও সেটাই। বাদিকে আমাদের সেনাদলের খুব কাছেই একটা জঙ্গল। সৈন্যরা সেখানে গাছ কাটছে। তাদের জ্বালানো আগুনের ধোঁয়াও চোখে পড়ছে। ফরাসি সেনা বুহ আমাদের চাইতে অনেক বেশি প্রশস্ত। পরিষ্কার বোঝা যায় যে দুদিক থেকেই তারা সহজে আমাদের কাবু করতে পারে। আমাদের পিছনেই একটা খাড়া উতরাই, ফলে আমাদের গোলন্দাজ ও অশ্বারোহী বাহিনীর পক্ষে পিছু হটাও খুব শক্ত। একটা কামানের উপর হেলান দিয়ে নোটবই বের করে প্রিন্স আন্দ্রু সেনা অবস্থানের একটা রেখাচিত্র এঁকে ফেলল। ব্যাগ্রেশনকে বোঝাবার জন্য দুটো বিষয়ে কিছু মন্তব্য লিখে রাখল। সে ভেবে নিয়েছে প্রথমে গোলন্দাজ বাহিনীকে মাঝখানে একত্র করবে, তারপর অশ্বারোহী বাহিনীকে উতরাইয়ের অপর পারে সরিয়ে নেবে। প্রিন্স আন্দ্রু সর্বদা প্রধান সেনাপতির কাছাকাছি থাকে, কাজেই নিজের অজান্তেই আসন্ন যুদ্ধের একটা মোটামুটি খসড়া সে মনে মনে ছকে ফেলল, আর সেই চিন্তায় মশগুল হয়ে পড়ল। কামানের পাশে দাঁড়িয়ে অফিসারদের সব কথাই সে শুনতে পাচ্ছিল, কিন্তু সাধারণত যা হয়ে থাকে তাদের সেসব কথার অর্থ সে কিছুই ধরতে পারছিল না। হঠাৎ চালাঘর থেকে ভেসে আসা একটা কণ্ঠস্বর শুনে সে সজাগ হয়ে উঠল। সে কণ্ঠস্বর এতই আন্তরিকতায় পূর্ণ যে সে ভালো করে কান পাতল। প্রিন্স আন্দ্রুর মনে হলো সেই মধুর কণ্ঠস্বর তার পরিচিত। কণ্ঠস্বর বলে উঠল, না বন্ধু, আমি বলতে চাই মৃত্যুর পরে কি আছে তা যদি জানা সম্ভব হতো, তাহলে আমরা কেউই মৃত্যুকে ভয় করতাম না। এটাই ঠিক কথা বন্ধু। আরেকটি অপেক্ষাকৃত অল্প বয়সী কণ্ঠস্বর তাকে বাধা দিল। ভয় পাও আর নাই পাও, তার হাত থেকে কিন্তু পরিত্রাণ পাবে না।
তাদের দুজনকেই বাধা দিয়ে একটি তৃতীয় পৌরুষ দীপ্ত কণ্ঠস্বর বলল, যাই বলো না কেন, ভয় কিন্তু আছেই। তোমরা খুব চালাক ছেলে। অবশ্য তোমরা গোলন্দাজ সৈন্যরা খুব বুদ্ধিমান, কারণ তোমরা তো ভদকা আর খাবার দাবার সবই সঙ্গে করে নিতে পারো। পৌরুষদীপ্ত কণ্ঠের অধিকারী পদাতিক বাহিনীর অফিসারটি হেসে উঠল। পরিচিত কণ্ঠের প্রথম বক্তা বলল, হ্যাঁ, মানুষ ভয় পায়। আসলে কি জানো, অজানাকেই লোকে ভয় করে। আমরা যতই বলি না কেন যে আত্মা আকাশে চলে যায়, আমরা তো জানি যে আকাশ বলে কিছুই নেই, আছে শুধু হাওয়া। পৌরুষ কণ্ঠটি আবার গোলন্দাজ অফিসারকে বাধা দিল। বেশ তো, তোমার ওই কবিরিজি ভদকা আমাদের খানিকটা খাওয়াও না তুসিন। প্রিন্স আন্দ্রু ভাবল, আরে এ তো সেই ক্যাপ্টেন যে ভান্ডারের দোকানে পায়ে বুট ছাড়াই দাঁড়িয়েছিল। তার মধুর দার্শনিক কণ্ঠস্বর চিনতে পেরে তার খুব ভালো লাগলো। তুসিন বলল, একটু কবিরিজি ভদকা নিশ্চয়ই, কিন্তু তবু পরজন্মের কথা। তার কথা শেষ হলো না। ঠিক সেই সময় বাতাসে একটা শীষ শোনা গেল। কাছে, আরও কাছে, আরও দ্রুত গতিতে, আরও উচ্চ শব্দে একটা কামানের গোলা অমানসিক শক্তিতে ছুটে এসে চালাঘরটার কাছে ফাটল। অনেকটা মাটি ছড়িয়ে পড়ল। সেই প্রচণ্ড আঘাতে মাটি যেন আর্তনাদ করে উঠল। সঙ্গে সঙ্গে মুখের কোণে ছোট পাইপটা নিয়ে বুদ্ধিদীপ্ত মুখখানাকে বিবর্ণ করে তুসিন চালাঘর থেকে ছুটে বেরিয়ে গেল। চটপটে পদাতিক অফিসারটিও কোটের বোম আটকাতে আটকাতে তাকে অনুসরণ করল। অধ্যায় 17। পুনরায় ঘোড়ায় চেপে প্রিন্স আন্দ্রু কামানের পাশে থেকে দূরে কামানের ধোঁয়ার দিকে তাকিয়ে রইল। সম্মুখের বিস্তীর্ণ অঞ্চলে দ্রুত চোখ বুলিয়ে শুধু দেখতে পেল যে ফরাসি সৈন্যরা এতক্ষণ নিশ্চল হয়েছিল, এবার তারা চঞ্চল হয়ে উঠেছে। তাদের বাঁ দিকে সত্যি সত্যি একটা কামান মঞ্চ রয়েছে। তার উপর থেকে কামানের ধোঁয়া এখনো মিলিয়ে যায়নি। প্রথম গোলায় ধোঁয়া মিলিয়ে না যেতেই আরেকটা ধোঁয়ার কুণ্ডলি উঠল এবং সঙ্গে সঙ্গে ভেসে এলো তার গর্জন। যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রিন্স আন্দ্রু ঘোড়ার মুখ ঘুরিয়ে প্রিন্স ব্যাগরেশনের খোঁজে ঘোড়া ছুটিয়ে দিল গ্রন্থের দিকে। তার পিছন থেকে মুহুর্মুহু কামানের শব্দ ভেসে আসছে। স্পষ্টতই আমাদের কামানগুলো জবাব দিতে শুরু করেছে। উত্তরায়ের নিচে যেখানে সৈনিকদের বৈঠক বসেছিল, সেখান থেকে বন্দুকের শব্দ আসছে। বোনাপার্তের কড়া চিঠি নিয়ে ল্যামায়র ঘোড়া ছুটিয়ে সবে এসে হাজির হয়েছে, আর পর্যদস্ত মুরাতো স্বীয় ত্রুটির প্রায়শ্চিত্ত করতে সঙ্গে সঙ্গে তার বাহিনীকে সরিয়ে নিয়ে গেছে ঠিক মাঝখানে আক্রমণ করে রুশ বাহিনীকে দুদিক থেকে গুটিয়ে আনবার উদ্দেশ্যে। তবে মনের আশা সন্ধ্যায় সম্রাট এসে পৌঁছার আগেই তার সম্মুখস্থ তুচ্ছ বাহিনীটিকে সে ধ্বংস করে ফেলতে পারবে। শুরু হয়ে গেছে, এই তো শুরু। আন্দ্রু ভাবল। তার বুকের মধ্যে রক্ত উত্তাল হয়ে উঠল। কিন্তু কখন, কিভাবে আমার তুলো নিজেকে উপস্থিত করব? সৈন্যগুলোর ভিতরে দিয়ে চলতে চলতে সে দেখল, যেসব সৈন্যরা 15 মিনিট আগেই পরিজ ও ভদকা খাচ্ছিল, তারাই এখন দ্রুত গতিতে দলে দলে ভাগ হয়ে যাচ্ছে, বন্দুক তুলে নিচ্ছে। যে আগ্রহ জেগেছে তার নিজের বুকের মধ্যে, তারই প্রকাশ চোখে পড়েছে তাদের প্রত্যেকের মুখে। প্রতিটি সৈনিক, প্রতিটি অফিসারের মুখ যেন একই কথা বলছে, শুরু হয়ে গেছে, এই তো যুদ্ধ, ভয়ঙ্কর হলেও উপভোগ্য। নদীর তীরে পৌঁছাবার আগে হেমন্ত সন্ধ্যার ম্লান আলোয় সে দেখতে পেল কয়েকজন অশ্বারোহী তার দিকেই এগিয়ে আসছে। সকলের আগে কসাক জোব্বা গায়ে ভেড়ার চামড়া টুপি, মাথায় সাদা ঘোড়ার
সওয়ার হয়ে আসছে প্রিন্স ব্যাগ্রেশন। তার এগিয়ে আসার জন্যই প্রিন্স আন্দ্রু থেকে গেল। প্রিন্স ব্যাগ্রেশনের ঘোড়ার রাশ টেনে প্রিন্স আন্দ্রুকে চিনতে পেরে মাথা নাড়ল। তার দৃষ্টি তখন সামনের দিকে প্রসারিত। প্রিন্স আন্দ্রু যা কিছু দেখতে পেয়েছে সবই তাকে বলল। শুরু হয়েছে, এই তো যুদ্ধ। প্রিন্স ব্যাগ্রেশনের আধো ভোজা ঘুম চোখে ও কঠিন বাদামি মুখেও এই একই অনুভূতির আভাস। প্রিন্স আন্দ্রু সাগ্রহ কৌতূহলের সঙ্গে তার অবিচলিত মুখের দিকে তাকিয়ে রইল। তার মনের বাসনা এই মুহূর্তে এই মানুষটি কি ভাবছে, কি অনুভব করছে তা যদি সে বলতে পারত। এই অবিচলিত মুখের আড়ালে কোনো কথা কি লুকানো আছে? প্রিন্স আন্দ্রু নিজেকেই প্রশ্ন করল। তার বক্তব্যের সঙ্গে একমত হয়ে মাথা নেড়ে প্রিন্স ব্যাগ্রেশন বলল, খুব ভালো। এমন সুরে সে কথাটা বলল যেন যা কিছু ঘটেছে, যা কিছু সে শুনেছে, সে সবই সে আগে থেকেই জানত। দ্রুত ঘোড়া ছুটিয়ে আসার জন্য দম ফুরিয়ে যাওয়ায় প্রিন্স আন্দ্রু কথা বলেছে তাড়াতাড়ি। প্রিন্স ব্যাগ্রেশনের প্রতিটি শব্দের উপর জোর দিয়ে খুবই ধীরে ধীরে কথা বলছে, যেন বোঝাতে চাইছে যে তাড়াহুড়া করার কিছুই নেই। যাই হোক, সে তুশিনের কামান শ্রেণীর দিকে ঘোড়া ছুটিয়ে দিল। প্রিন্স আন্দ্রু সেই দলকেই অনুসরণ করল। প্রিন্স ব্যাগ্রেশনের পিছনে চলছে তার ব্যক্তিগত অ্যাডজুট্যান্ট ঝ্যারকভ, একজন আর্দালি অফিসার, কর্তব্যরত স্টাফ অফিসার ও জৈনিক অসামরিক কর্মচারী। সে একজন হিসাবরক্ষক, কৌতূহলের বশবর্তী হয়ে যুদ্ধে আসার অনুমতি সংগ্রহ করেছে। হিসাবরক্ষককে দেখিয়ে ঝ্যারকভ ভলকনস্কিকে বলল, ইনি যুদ্ধ দেখতে চান, অথচ এর মধ্যেই তার পাকস্থলীতে একটা ব্যথা বোধ করছেন। আহা, যেতে দিন। চতুর হাসি হেসে হিসাবরক্ষক বলল। ইচ্ছা করেই সে যেন একটা বোকা ভোজা ভাব দেখালো। স্টাফ অফিসার বলল, সবই বিচিত্র সিও প্রিন্স। ততক্ষণে সকলেই তুষের কামান শ্রেণীর কাছে পৌঁছে গেছে। তাদের ঠিক সামনেই একটা গোলা পড়ে ফাটল। সরল হাসির সঙ্গে হিসাবরক্ষক জিজ্ঞেস করল, ওটা কি পড়ল? একখানি ফরাসি পিঠে, ঝ্যারকভ জবাব দিল। হিসাবরক্ষক বলল, তাহলে এই দিয়েই ওরা আঘাত হানে? কি ভীষণ! যে যেন খুশিতে ডগমগ হয়ে উঠেছে। তার কথা শেষ হতে না হতেই আরেকটা প্রচণ্ড শীষ শোনা গেল। মার সেটাও হঠাৎই একটা নরম কিছুর মধ্যে সশব্দে বেগে ফেটে পড়ল। সঙ্গে সঙ্গে তাদের ডাইনে ও হিসাবরক্ষক কসাকটির সামনে থেমে গিয়ে তাকে ভালো করে পরীক্ষা করে দেখল লোকটি মারা গেছে, কিন্তু তার ঘোড়াটা তখনও ছটফট করছে। প্রিন্স ব্যাগ্রেশনের চোখ কুঁচকে চারদিকে তাকালো। গোলমালের কারণটা বুঝতে পেরে নির্বিকারভাবে চোখ ফিরিয়ে নিল, যেন বলতে চাইল, এসব তুচ্ছ জিনিসের প্রতি নজর দিয়ে কি হবে? কুশলী সওয়ারের মতো অতি সহজে ঘোড়ার রাশ টেনে ঈষৎ ঝুঁকে পড়ে সে নিজের তরবারি কোষমুক্ত করল। তরবারিখানা সেকেলে ধরনের, আজকাল কেউ বড় একটা ব্যবহার করে না। প্রিন্স আন্দ্রুর মনে পড়ে গেল, শুভরভি ইতালিতে ব্যাগ্রেশনকে এই তরবারি দিয়েছিল। এই মুহূর্তে কথাটা তার বড়ই ভালো লাগলো। ততক্ষণে তারা কামান মঞ্চের কাছে পৌঁছে গেছে। বারুদের গাড়ির পাশে দাঁড়ানো একটা গোলন্দাজ সৈনিককে প্রিন্স ব্যাগ্রেশন জিজ্ঞেস করল, এটা কার কোম্পানি? মুখে বলল, এটা কার কোম্পানি, কিন্তু আসলে সে জানতে চাইল, তুমি কি এখানে ভয় পেয়েছ? গোলন্দাজটি তার কথা বুঝতে পারল। সোজা হয়ে দাঁড়িয়ে মুখভর্তি দাগওয়ালা লাল চুল গোলন্দাজটি খুশির সুরে বলল, ক্যাপ্টেন তুশিনের ইউর এক্সেলেন্সি।
কি যেন ভাবতে ভাবতেই ব্যাগ্রেশন বিড়বিড় করে বলল, হ্যাঁ হ্যাঁ। তারপরেই কামান শ্রেণীর পাশ দিয়ে একেবারে শেষ কামানটির দিকে এগিয়ে গেল। কাছাকাছি যেতেই একটা গোলার শব্দ তাদের সকলেরই কানে তালা লাগিয়ে দিল। ধোঁয়ার কুণ্ডলী হঠাৎ কামানটাকে ঢেকে ফেললেও তার ভিতর দিয়ে দেখা গেল ১ নম্বর গোলন্দাজটি কামানটাকে আঁকড়ে ধরে পূর্বাবস্থায় ফিরিয়ে নেবার চেষ্টা করছে, আর ২ নম্বর কাপা হাতে কামানের মুখে বারুদ ভরছে। চওড়া কাঁধ, ছোটখাটো ক্যাপ্টেন তুসিন কামানবাহী শক্টের পিছন থেকে লাফিয়ে সামনে এসে সেনাপতির উপস্থিতি খেয়াল করে ছোট হাতটা চোখের উপর তুলে সামনে তাকালো। তার শরীর দুর্বল, গলার স্বরও দুর্বল, তবু যথাসাধ্য কৃতিত্বের ভঙ্গিতে সে হাঁক দিয়ে বলল, আরও ২টো ধাপ তুলে দাও, তাহলেই ঠিক হবে। ২ নম্বর, মেদ ভেবে বেঁধে কামান দাগো। ব্যাগ্রাসন তুসিনকে ডাকল। তুসিনও এমন সলজ্জ অদ্ভুত ভঙ্গিতে ৩টা আঙুল টুপিতে ছোঁয়ালো যে সামরিক অভিবাদনের বদলে সেটাকে পুরোহিতদের আশীর্বাদ বলেই মনে হলো। যদিও উপত্যকা লক্ষ্য করে গোলাবর্ষণ করাই ছিল তুসিনের কামানগুলোর উদ্দেশ্য, আসলে সে কিন্তু আগুনে বোমা ছুড়ছিল ঠিক সামনের দিককার সোন গ্যাভার্নো গ্রামটিকে লক্ষ্য করে। সেই গ্রামের সামনে দিয়ে একটা মস্ত বড় ফরাসি বাহিনী এগিয়ে আসছে। কোথায় ও কাকে লক্ষ্য করে কামান দাগা হবে সেই হুকুম কেউ তুসিনকে দেয়নি। সার্জেন্ট মেজর জাখারচেঙ্কোকে সে শ্রদ্ধার চোখে দেখে। তার সঙ্গে পরামর্শ করেই তুসিন স্থির করেছে গ্রামটাতে আগুন ধরিয়ে দেওয়াটাই ভালো হবে। অফিসারের বিবরণ শুনে ব্যাগ্রেশন বলল, খুব ভালো। তারপর সম্মুখে প্রসারিত রণক্ষেত্রটাকে ভালো করে দেখতে লাগলো। আমাদের ডান দিকে ফরাসিরা বেশ এগিয়ে এসেছে। সে উঁচু জায়গাটাতে কিয়েভ সেনাদলকে মোতায়েন করা হয়েছে, তার নিচে যে খাদের ভিতর দিয়ে ছোট নদীটা বয়ে চলেছে সেখান থেকে বন্দুকের ফটফট আওয়াজ শোনা যাচ্ছে, এবং ডান দিকে বেশ কিছুটা দূরে দেখা যাচ্ছে একটা ফরাসি বাহিনী আমাদের ঘিরে ফেলবার চেষ্টা করছে। বাঁ দিকে একটা জঙ্গলের দিগন্তে ঢাকা পড়েছে। প্রিন্স ব্যাগ্রেশন হুকুম দিল, ডান দিকের শক্তিশালী করতে মধ্যভাগ থেকে ২ ব্যাটালিয়ন সৈন্য সেখানে পাঠানো হোক। দলের অফিসারটি সাহস করে প্রিন্সকে বলল, ২ ব্যাটালিয়ন সৈন্য পাঠিয়ে দিলে এখানকার কামানগুলি অরক্ষিত হয়ে পড়বে। প্রিন্স ব্যাগ্রেশন অফিসারটির দিকে মুখে ঘুরিয়ে অর্থহীন চোখ মেলে নিঃশব্দে তার দিকে তাকালো। প্রিন্স আর মনে হলো যে অফিসারটি ঠিক কথাই বলেছে। সত্যি তার কথার কোনো জবাব নেই। ঠিক সেই মুহূর্তে নিচের খাদে মোতায়েন সেনাদলের অধিনায়কের চিঠি নিয়ে ঘোড়া ছুটিয়ে এলো একজন অ্যাডজুট্যান্ট। জানালো একটা মস্ত বড় ফরাসি বাহিনী তাদের লক্ষ্য করে নেমে আসছে। তাদের সেনাদলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তারা কিয়েভ গোলন্দাজদের দিকে সরে যাচ্ছে। প্রিন্স ব্যাগ্রেশন দেখা দিয়েছে তারা কিয়েভ গোলন্দাজদের দিকে সরে যাচ্ছে। প্রিন্স ব্যাগ্রেশন সম্মতিসূচক ঘাড় নাড়ল। ডান দিকে কিছুটা এগিয়ে গিয়ে একজন অ্যাডজুট্যান্টকে অশ্বারোহী বাহিনীর কাছে পাঠিয়ে হুকুম জানালো তারা যেন ফরাসিদের আক্রমণ করে। কিন্তু আধ ঘন্টা পরে সেই অ্যাডজুট্যান্টটি ফিরে এসে খবর দিল, শত্রুপক্ষের প্রচণ্ড গোলাবর্ষণের মুখে অকারণে সৈন্যরা মারা পড়েছিল। অশ্বারোহী বাহিনীর অধিনায়ক ইতিমধ্যেই খাদ পেরিয়ে সরে গেছে এবং গুলি চালাবার জন্য কিছু সৈন্যকে জঙ্গলের ভিতর পাঠিয়ে দেওয়া হয়েছে। খুব ভালো, খুব ভালো, ব্যাগ্রেশন বলল। সেখান থেকে চলে আসার সময় বাঁ দিক থেকেও গোলাগুলির শব্দ শোনা গেল। নিজে সেখানে যেতে না পারায় প্রিন্স ব্যাগ্রেশনের ঝ্যারকভকে পাঠিয়ে হুকুম দিল সেখানকার অধিনায়ক যেন যত তাড়াতাড়ি সম্ভব খাদের পিছন দিকে সরে যায়, কারণ বুর্জের দক্ষিণ অংশও আর বেশি সময় শত্রুপক্ষের আক্রমণের সামনে দাঁড়াতে পারবে না। তুসিন ও তার কামানরক্ষী সেনাদলের কথা তারা বেমালুম ভুলে গেল। সবকিছু দেখে শুনে প্রিন্স আন্দ্রু অবাক হয়ে গেল। সে বুঝল কোনো কিছু সেনাপতির ইচ্ছার অনুসারে ঘটছে না, ঘটছে
ঘটনাচক্রে, অথচ ব্যাগ্রেশন এমন ভাব দেখাচ্ছে যেন তার উপস্থিতি অত্যন্ত মূল্যবান। অফিসাররা বিচলিত হয়ে তার সামনে এসে শান্ত হয়ে যাচ্ছে। সৈনিক ও অফিসাররা তাকে সানন্দে অভিনন্দিত করছে। তার উপস্থিতিতে উত্ত হয়ে উঠেছে। তার সামনে নিজেদের সাহসের পরিচয় দিতে উদগ্রীব হয়ে উঠেছে। অধ্যায় 18। প্রিন্স ব্যাগ্রেশন আমাদের দক্ষিণ বুর্জের সর্বোচ্চ পৌঁছাবার পর এবার নিচে নামতে শুরু করল। সেখান থেকে বন্দুকের আওয়াজ আসছে, কিন্তু ধোঁয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না। তারা খাদের দিকে যত এগোচ্ছে ততই সবকিছু ধোঁয়াশা বেশি করে ঢেকে যাচ্ছে, আর ততই তারা বেশি করে বুঝতে পারছে যে সত্যিকারের যুদ্ধক্ষেত্র আরও কাছে এগিয়ে আসছে। এবার আহত সৈনিকদের সঙ্গে দেখা হচ্ছে। একজনের মাথা বেয়ে রক্ত পড়ছে, মাথায় টুপি নেই। অন্য দুটি সৈনিক তাকে জড়িয়ে ধরে টেনে নিয়ে চলেছে। তার গলার মধ্যে গড় গড় শব্দ হচ্ছে, রক্ত বমি হচ্ছে। তার গলা অথবা মুখে গুলি লেগেছে, আর একজন নিজেই হেঁটে যাচ্ছে। হাতে বন্দুক নেই, একটা হাত বুলিয়ে আর্তনাদ করতে করতে চলেছে। ওই হাতটাতেই গুলি লেগেছে, যেন খোলা বোতলের দিকে ভিতর থেকে রক্ত বেরিয়ে তার গ্রেট কোট বেরিয়ে পড়ছে। এইমাত্র সে আহত হয়েছে। যন্ত্রণা অপেক্ষা ভয়ই তার মুখে বেশি করে ফুটে উঠেছে। একটা রাস্তা পার হয়ে খাড়া উড়াই বেয়ে নামতে নামতে তারা দেখল কয়েকজন মাটিতে শুয়ে আছে। একদল সৈনিকের সঙ্গেও তাদের দেখা হলো। সৈনিকদের কেউ কেউ অক্ষত দেহেই আছে। অনেক কষ্টে শ্বাস টানতে টানতে তারা পাহাড় বেয়ে উঠেছে। সেনাপতির উপস্থিতি সত্ত্বেও তারা জোর গলায় কথা বলছে, নানা রকম অঙ্গভঙ্গি করছে। তাদের সামনে ধোঁয়ার ভিতর দিয়ে সারি সারি ধূসর জুব্বা চোখে পড়ল। একজন অফিসার ব্যাগ্রেশনকে দেখতে পেয়ে পশ্চাৎপসরণকারী সৈনিকদের ডাকতে ডাকতে তাদের দিকে ছুটে গিয়ে তাদের ফিরে দাঁড়াবার হুমকি দিল। ব্যাগ্রেশন ঘোড়া ছুটিয়ে এগিয়ে গেল। এখানে ওখানে গোলাগুলির শব্দে সৈন্যদের চেঁচামেচি ও হুকুমের শব্দ চাপা পড়ে গেল। বাতাসে ধোঁয়ার গন্ধ। ধোঁয়া লেগে সৈনিকদের মুখমণ্ডল কালো হয়ে গেছে। কেউ কামানে বারুদ ভরছে, কেউ শিক দিয়ে বারুদ ঠাসছে, কেউ বা গোলা ছুড়ছে। যদিও কাকে লক্ষ্য করে কামান দাগছে, ধোঁয়ার জন্য সেটাই দেখতে পাচ্ছে না। মাঝে মাঝে একটা মধুর গুঞ্জন ও বুলেটের সনসন শব্দ শোনা যাচ্ছে। সৈন্যদের দিকে এগিয়ে যেতে যেতে প্রিন্স আন্দ্রু ভাবল, এটা কি? এটা তো আক্রমণ হতে পারে না, কারণ সৈনিকরা নড়ছে না। এটা কোনো বাগানও হতে পারে না, কারণ সৈন্যদের সেভাবে জমায়েত করা হয়নি। রেজিমেন্টের অধিনায়ক এক হারা চেহারার দুর্বল দর্শন, এক বৃদ্ধ, মুখে স্মিত হাসি। চোখের পাতা নেমে এসে চোখের প্রায় অর্ধেক ঢেকে ফেলেছে। ঘোড়ায় চেপে এগিয়ে গিয়ে সে ব্যাগ্রেশনকে স্বাগত জানালো, ঠিক যেন কোনো গৃহস্বামী স্বাগত জানালো তার সম্মানিত অতিথিকে। সে জানালো ফরাসি অশ্বারোহী বাহিনী তার রেজিমেন্টকে আক্রমণ করেছে। সে আক্রমণ এখন প্রতিহত হয়েছে, কিন্তু তার অর্ধেকেরও বেশি সৈন্য যুদ্ধে মারা গেছে। সে মুখে বলল বটে আক্রমণ প্রতিহত হয়েছে, কিন্তু আসলে এই আধ ঘন্টা সময় তার সৈন্যদের কী হাল হয়েছে তা সে নিজেই জানে না। আর আক্রমণ প্রতিহত হয়েছে নাকি তার সেনাদল ছত্রভঙ্গ হয়েছে, সেই কথাও সে নিশ্চিত করে বলতে পারে না। সে শুধু এইটুকুই জানে যে যুদ্ধের শুরুতে তার রেজিমেন্টের মাথায় গোলাগুলির সমানে উঠতে আরম্ভ করেছিল। আঘাতের পর আঘাত হানছিল। তারপরেই একজন চেঁচিয়ে বলল, অশ্বারোহী বাহিনী! আর সঙ্গে সঙ্গে আমাদের সৈন্যরাও কামান দাগতে শুরু করে দিয়েছিল। তারা এখনো গোলাগুলি ছুটছে, কিন্তু অশ্বারোহী বাহিনীকে লক্ষ্য করে নয়, কারণ তারা সরে গেছে। এখন গুলির লক্ষ্য ফরাসি পদাতিক বাহিনী, যারা খাদে নেমে আমাদের
সৈন্যদের দিকে গুলি ছুড়ছে। প্রিন্স ব্যাগ্রেশন এমনভাবে মাথাটা নিচু করল যেন ঠিক এটাই ছিল তার বাসনা ও প্রত্যাশা। অ্যাডজুট্যান্টের দিকে সে ফিরে এসে আদেশ দিল যে ৬ষ্ঠ পদাতিক বাহিনীকে এখানে নামিয়ে আনা হোক। এই মুহূর্তে প্রিন্স ব্যাগ্রেশনের মুখের ভাবের পরিবর্তন লক্ষ্য করে প্রিন্স আল্লু অবাক হয়ে গেল। গ্রীষ্মের দিনে জলে ঝাঁপিয়ে পড়ার আগে শেষবারের মতো দৌড়াবার সময় কোনো লোকের মুখে যে ভাব ফুটে ওঠে, সেই সংহত আনন্দিত সিদ্ধান্তের ভাবটি ফুটে উঠেছে তার মুখে। তার মুখে তখনও না আছে সেই ঘুম ঘুম ভাব, না আছে গভীর চিন্তার প্রকাশ। যদিও তার পদক্ষেপ এখনও ধীর ও মাপা, তবু কোনো কিছুর পর ভয় না রেখেই বাজ পাখির মতো স্থির দৃষ্টি মেলে সে সাগ্রহে এবং ঘৃণার সঙ্গে সামনের দিকে তাকিয়ে আছে। রেজিমেন্টের অধিনায়ক প্রিন্স ব্যাগ্রেশনের দিকে ঘুরে তাকে ফিরে যেতে অনুরোধ করল, কারণ জায়গাটা খুবই বিপজ্জনক। সে বলল, ঈশ্বরের দোহাই ইউর এক্সেলেন্সি, দয়া করে এখান থেকে থাকবেন না। চারদিক থেকে ছুটে আসা বুলেটের হিস হিস শনশন শব্দের প্রতি তার মনোযোগ আকর্ষণ করে বলল, ওই যে দেখুন, কোনো ভদ্রলোক তার কুড়ালটা হাতে নিল। ছুতোর যে অনুনয় ও তিরস্কারের সুরে বলল, আমরা তো অভ্যস্ত সাহেব, কিন্তু আপনার হাতে ফোসকা পড়বে। ঠিক তেমনি সুরে সে কথাগুলি বলল, এমনইভাবে বলল যেন বুলেটে তার মৃত্যু হতে পারে না। তার আধ বোঝা চোখ দুটি বুঝি তার কথাগুলিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। স্টাফ অফিসারও কর্নেলের সঙ্গে সুর মেলাল, কিন্তু ব্যাগ্রেশন কোনো জবাব দিল না। শুধু গোলাবর্ষণ বন্ধ করার হুকুম দিয়ে সৈন্যদের এমনভাবে নতুন করে সাজাতে বলল যাতে নতুন দুটি ব্যাটালিয়নকে জায়গা করে দেওয়া যায়। কথা বলতে বলতেই বাতাসের বেগে ধোঁয়ার পর্দাটা ডান থেকে বাঁয়ে সরে যেতে লাগলো, যেন কোনো অদৃশ্য হাত পর্দাটাকে সরিয়ে দিল। আর বিপরীত দিককার পাহাড়ের উপর ফরাসিদের গতিবিধি চোখের সামনে দৃশ্যমান হয়ে উঠল। সৈনিকদের লোমের টুপিগুলি দেখা যাচ্ছে। অফিসার ও সৈনিকদের পার্থক্য বোঝা যাচ্ছে। দণ্ডের মাথায় পতাকাটিকেও উড়তে দেখা যাচ্ছে। ব্যাগ্রেশনের দলের একজন বলে উঠল, ওদের মার্চটা চমৎকার। সেনাদলের মাথার দিকটা ইতিমধ্যেই খাদের মধ্যে নেমে গেছে। খাদের এপাশেই সংঘর্ষ ঘটত। আমাদের যুদ্ধরত রেজিমেন্টের অবশিষ্ট সৈন্যরা তাড়াতাড়ি নতুন করে নিজেদের সাজিয়ে নিয়ে ডান দিকে এগিয়ে গেল। পিছন থেকে শৃঙ্খলার সঙ্গে এগিয়ে এলো ৬ষ্ঠ পদাতিক বাহিনী। বাঁ দিক থেকে ব্যাগ্রেশনের পাশ দিয়ে এগিয়ে গেল সেই কোম্পানি কমান্ডারটি যে চালাঘর থেকে ছুটে বেরিয়ে গিয়েছিল। সেনাপতির পাশ দিয়ে যাবার সময় নিজেকে যতদূর সম্ভব করিতকর্মা লোক হিসেবে প্রমাণিত করাই এই মুহূর্তে তার একমাত্র চিন্তা। নবাগত ব্যাটালিয়নের দিকে তাকিয়ে প্রিন্স ব্যাগ্রেশন বলল, বহুত আচ্ছা ছেলেরা। সৈনিকদের ভিতর থেকে একজন বলে উঠল, সাধ্যমতো কাজ করতে পেরে আমরাও খুশি ইউর এক্সেলেন্সি। একটি বিমর্ষ সৈনিক মার্চ করতে করতে ব্যাগ্রেশনের দিকে চোখ ফিরিয়ে বলল, আমরাও সেটা জানি। অপর একজন চোখ না ফিরিয়ে মুখটা হা করে জয়ধ্বনি দিয়ে এগিয়ে গেল। থেমে গিয়ে কাঁধের গাঁঠরি নামার আদেশ দেওয়া হলো। সেনাদলকে ভালো করে দেখে নিয়ে ব্যাগ্রেশন ঘোড়া থেকে নামলো। হাতের রাশটা একজন কসাকের হাতে দিয়ে ফেল্ট কোটটা খুলে সেটাও তার হাতে দিল। তারপর পা দুটো টান করে টুপিটা ঠিক মতো মাথায় বসিয়ে নিল। অফিসার বৃন্দ পরিচালিত ফরাসি বাহিনীর মাথার দিকটার পাহাড়ের নিচ থেকে বেরিয়ে এলো। মুহূর্তের জন্য প্রথম সারির দিকে মুখ ফিরিয়ে ব্যাগ্রেশন বলল, আগে বাড়ো, ঈশ্বর তোমাদের সহায় হোক। তারপর দুই হাত ঈষৎ দোলাতে দোলাতে অশ্বারোহীর অদ্ভুত ভঙ্গিতে সে অসমান মাঠের উপর দিয়ে এগিয়ে চলল। প্রিন্স আন্দ্রুর মনে হলো একটি অদৃশ্য শক্তি তাকে সামনের দিকে চালিয়ে নিয়ে যাচ্ছে। সে মনে মনে খুব খুশি হল। ফরাসিরা ইতিমধ্যেই যেন এগিয়ে এসছে। প্রিন্স আন্দ্রু ব্যাগ্রেশনের পাশে পাশে
হাঁটছে। ফরাসি সৈন্যদের চামড়ার কোমরবন্ধ, তাদের লাল স্ক্রন্ধন ত্রাণ, এমনকি তাদের মুখমণ্ডল পর্যন্ত স্পষ্ট দেখতে পাচ্ছে। প্রিন্স ব্যাগ্রেশনের আর কোনো রকম হুকুম না দিয়ে সৈন্যদের আগে আগে নিঃশব্দে হেঁটে চলেছে। হঠাৎ ফরাসিদের একটার পর একটা গুলি এসে পড়তে লাগলো। চারদিক ধোঁয়ায় ঢেকে গেল। বন্দুকের আওয়াজ শোনা যেতে লাগলো। আমাদের কয়েকজন মাটিতে পড়ে গেল। কিন্তু প্রথম গুলি শব্দ শোনা মাত্রই ব্যাগ্রেশনের চারদিকে তাকিয়ে চিৎকার করে বলল, হুররা! সৈনিকদের ভিতর থেকেও উঠল তার দীর্ঘায়িত প্রতিধ্বনি, হুররা! ব্যাগ্রেশনকে পার হয়ে তারা মহা উৎসাহে দলে দলে বিশৃঙ্খল শত্রু বাহিনীর দিকে ছুটে চলল। অধ্যায় 19। ষষ্ঠ পদাতিক বাহিনীর আক্রমণের ফলে আমাদের ভুজের দক্ষিণ প্রান্তবর্তী সৈন্যরা পশ্চাৎপসরণে সুযোগ পেল। মাঝখানে তুসিনের যে গোলন্দাজ বাহিনী সোন গ্রেভান গ্রামে আগুন জ্বালিয়ে দিয়েছিল, তারা ফরাসিদের অগ্রগতিকে বিলম্বিত করে দিল। বাতাসের বেগে আগুন আরও ছড়িয়ে পড়েছে দেখে ফরাসি সৈন্যরা আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ল, আর তার ফলে আমাদের সৈন্যরা পশ্চাৎপসরণের সময় পেয়ে গেল। কেন্দ্রস্থ সৈন্যরা অতি দ্রুত খাদের ওপর পারে সরে গেল, কিন্তু একদল সৈন্য দলের সঙ্গে মিশে গেল না। কিন্তু আমাদের বাঁ দিকে আজভ ও পদল পদাতিক বাহিনী এবং পাভলোদগ্রাদ অশ্বারোহী বাহিনী লানেসের অধীনস্থ বিরাট ফরাসি বাহিনীর যুগুৎপদ আক্রমণে দিশেহারা হয়ে পড়ল। অবিলম্বে পশ্চাৎপসরণের হুকুম দিয়ে ব্যাগ্রেশন সেখানে পাঠিয়ে দিল ঝ্যারকফকে। টুপি থেকে হাত না সরিয়ে ঝ্যারকফ ঘোড়া ছুটিয়ে দিল, কিন্তু ব্যাগ্রেশনের কাছ থেকে সরে যেতে না যেতেই তার সাহসে ভাটা পড়ল। ভয় থাকে পেয়ে বসল। বিপদ যেখানে ঘন হয়ে উঠেছে সেখানে যাবার সাহসই তার হলো না। বুর্জের বাম দিকে পৌঁছে সে গোলাগুলির ভয়ে সামনের সারির দিকে না এগিয়ে অধিনায়ক ও তার সহকারীদের যেখানে থাকবার কথা নয় সেখানেই তাদের খুঁজতে লাগলো, এবং স্বভাবতই সেনাপতির হুকুমটা জানাতেই পারল না। ব্রাউনাউতে কুতুজভ ও যে রেজিমেন্টটা পরিদর্শন করেছিল এবং যার সঙ্গে যুক্ত ছিল দলখভ, তার অধিনায়কের উপরেই পড়েছে বহের বাঁ দিককার বাহিনীর পরিচালনা ভার। কিন্তু বাঁ দিককার একেবারে শেষ প্রান্তবর্তী সেনাদলটির পরিচালন ভার পড়েছে পাভলোগ্রাদ রেজিমেন্টের অধিনায়কের উপর। আর সেই রেজিমেন্টে আছে রস্তভ। ফলে দুই রেজিমেন্টের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলো। দুই অধিনায়কই একে অন্যের উপর চটে গেল এবং দক্ষিণ বুর্জে আক্রমণ চালিয়ে ফরাসিরা যখন বেশ এগিয়ে এসেছে তখন তারা আলোচনা মেতে উঠে একে অপরকে আঘাত করতেই ব্যস্ত। অশ্বারোহী এবং পদাতিক কোনো রেজিমেন্টই আসন্ন যুদ্ধের জন্য প্রস্তুত হয়নি। সাধারণ সৈনিক থেকে অধিনায়ক পর্যন্ত কেউ যুদ্ধের কথা ভাবছেই না। তারা শান্তিতে দিন কাটাচ্ছে। অশ্বারোহী সৈন্যরা ঘোড়াদের দানাদানি খাওয়াচ্ছে, আর পদাতিক সৈন্যরা কাঠ জোগাড় করছে। কিন্তু তখন আর নষ্ট করার মতো সংশয় নেই। তাড়াতাড়ি কাজ সারতে হবে। কামান ও বন্দুক একযোগে দক্ষিণ ও মধ্যভাগে আক্রমণ শুরু করেছে। লানেসের এসে ঘাঁটি গেড়েছে। পদাতিক বাহিনীর অধিনায়ক ঘোড়ায় চেপে পাভলোগ্রাদ অধিনায়কের কাছে গেল। দুই অধিনায়কই বিনম্র অভিবাদন জানালো, কিন্তু তাদের মনের মধ্যে তখনও ফুঁসছে গোপন বিদ্বেষ। অধিনায়ক বলল, আরেকবার বলছি কর্নেল, অর্ধেক সৈন্যকে জঙ্গলের মধ্যে ফেলে রেখে আমি এখান থেকে সরে যেতে পারি না। আপনাকে মিনতি করছি, যথাযথভাবে সেনা সমাবেশ করে আক্রমণের জন্য প্রস্তুত হন। অশ্বারোহী বাহিনীর জার্মান কর্নেল বিরক্ত হয়ে বলল, আমিও আপনাকে অনুরোধ করছি, যেটা আপনার কাজ নয় তা নিয়ে মাথা ঘামাবেন না। আপনি যদি অশ্বারোহী বাহিনীতে থাকতেন। আমি অশ্বারোহী বাহিনীর লোক নই, কিন্তু আমি একজন রুশ অধিনায়ক, আর আপনি যদি এ বিষয়ে সচেতন না হয়ে থাকেন। বাহিনীর লোক নই, কিন্তু যদি অশ্বারোহী বসে আপনাকে অনুরোধ করা প্রস্তুত হন। ঘোড়ার পিঠে হাত রেখে মুখটা লাল করে কর্নেল হঠাৎ চেঁচিয়ে উঠল, আমি খুব সচেতন, ইউর এক্সেলেন্সি।
আপনি কি দয়া করে সামনে এগিয়ে একবার নিজের চোখে দেখে আসবেন যে এই জায়গাটা মোটেই ভালো নয়? আপনার সুখের জন্য আমার লোকগুলোকে তো আমি মেরে ফেলতে পারি না। আপনি নিজেকে ভুলে যাচ্ছেন কর্নেল। আমি নিজের সুখের কথা ভাবছি না, আর সে কথা কেউ ভাবলে তা সহ্য করব না। কর্নেলের কথাগুলোকে তার সাহসের প্রতি কটাক্ষ বলে ধরে নিয়ে অধিনায়কটি বুক ফুলিয়ে ঘোড়ায় চড়ে সামনের দিকে এগিয়ে গেল, যেন বুলেটের ভিতর দিয়েই তাদের বিরোধের মীমাংসা হবে। দুজনেই সামনের সারিতে পৌঁছে গেল। কয়েকটা বুলেটও তাদের উপর দিয়ে উড়ে গেল। নীরবেই তারা থামল। সেখান থেকে নতুন কিছু দেখবার ছিল না, কারণ ঝোপঝাড়ের মধ্যে ও অসমান জমিতে অশ্বারোহীদের পক্ষে কিছু করা অসম্ভব। তাছাড়া ফরাসিরা বাঁ দিক থেকে আমাদের ঘিরে ফেলেছে। সংঘর্ষের জন্য অপেক্ষমান দুটো লড়াইয়ে মোরগের মতো অধিনায়ক ও কর্নেল অর্থপূর্ণ কঠোর দৃষ্টিতে পরস্পরের দিকে তাকালো। বৃথায় একে অন্যের ভীরুতার চিহ্ন খুঁজতে লাগলো। দুজনেই পরীক্ষায় উত্তীর্ণ হলো। কারো কিছু বলার নেই। গুলির পাল্লার ভিতর থেকে আগে সরে যাবার অপবাদ কেউ মাথায় নিতে রাজি নয়। কাজেই একজন অপরজনের সাহসকে পরীক্ষা করার জন্য তারা হয়তো দীর্ঘ সময় সেখানে অপেক্ষা করে থাকত, কিন্তু ঠিক সেই সময় তাদের পিছনে জঙ্গলের ভিতর থেকে বন্দুকের গুলির আওয়াজ ও একটা হল্লার শব্দ কানে এলো। যে সৈন্যরা জঙ্গলের মধ্যে কাঠ জোগাড় করছিল, ফরাসিরা তাদের আক্রমণ করেছে। পদাতিক বাহিনীর সঙ্গে পশ্চাৎপসরণ করা এখন আর হুজার বাহিনীর পক্ষে সম্ভব নয়। ফরাসিরা বাঁ দিক থেকে এসে এদের পশ্চাৎপসরণে পথটা কেটে দিয়েছে। জায়গাটা ঘাঁটি হিসেবে যতই অসুবিধাজনক হোক না কেন, নিজেদের বেরিয়ে যাবার একটা পথ করে নেবার জন্য এখন আক্রমণ করতেই হবে। রস্তব বাহিনী যে অশ্বারোহী সেনাদলের সঙ্গে যুক্ত, তারা ঘোড়ায় চড়ারও সময় পেল না। তার আগেই তাদের শত্রু সৈন্যের মুখোমুখি হতে হলো। অ্যানস সেতুর মতোই আর একবার এই সেনাদল ও শত্রুপক্ষের মধ্যে আর কোনো বাধাই নেই। আর একবার তাদের মাঝখানে আছে শুধু অনিশ্চয়তা ও ভয়ের এক ভয়ঙ্কর সীমারেখা, জীবন ও মৃত্যুর মধ্যবর্তী সীমারেখার মতো। সেই অদৃশ্য সীমারেখা কথা সকলেই জানে। সেই সীমারেখা পার হবে কি হবে না, এবং কেমন করেই বা পার হবে, এই চিন্তায় তাদের বিচলিত করে তুলেছে। ঘোড়া ছুটিয়ে কর্নেল সকলের সামনে এগিয়ে গেল। সক্রোধে অফিসারদের প্রশ্নের জবাব দিল এবং একগুঁয়ে লোকের মতো একটা হুকুম জারি করল। মুখে কেউ স্পষ্ট করে কিছু বলল না, কিন্তু আক্রমণের গুজব সেনাদলের মধ্যে ছড়িয়ে পড়ল। শ্রেণীবদ্ধ হবার হুকুম ঘোষিত হলো, আর কোষমুক্ত তরবারে ঝনঝানিয়ে উঠল। তবু কেউ এগিয়ে গেল না। পদাতিক ও হুজার বাম প্রান্তের সকল সৈন্যই বুঝতে পারছে যে অধিনায়ক নিজেই জানে না কি করতে হবে। তার এই অস্থির মানসিকতা সৈনিকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। এতকাল হুজার বন্দুকের মুখে প্রত্যক্ষ আক্রমণের আনন্দময় অভিজ্ঞতার সেসব কথা সে শুনে এসেছে। এই প্রথম সে সুযোগ তার সামনে এসেছে, এ কথা মনে করে রস্তব ভাবল, এরা যদি আরেকটু তাড়াতাড়ি করত। দেনিসভের কণ্ঠস্বর ধ্বনিত হলো, এগিয়ে যাও, ঈশ্বর তোমাদের সহায় বাছারা, এগিয়ে যাও কদমে। সামনে ডান দিকে তাকিয়ে রস্তব তার হুজারদের প্রথম সারিটা দেখতে পেল। আরও সামনে একটা কালো রেখা চোখে পড়লেও সেটাকে সে পরিষ্কার দেখতে পেল না। তবু সেটাকেই শত্রুপক্ষের সৈন্য বলে ধরে নিল। গুলির শব্দ শোনা যাচ্ছে, তবে বেশ কিছুটা দূর থেকে। হুকুম হলো আরও জোরে। রস্তব সবেগে আরও রুকুকে কদমে ছুটিয়ে দিল। ঘোড়ার তীব্র গতিবেগে রস্তবকে ক্রমে উল্লসিত করে তুলল। তার সামনে একটা নির্জন গাছ ছিল। যে রেখাটা অত্যন্ত ভয়ঙ্কর, মনে হয়েছিল গাছটা তার ঠিক মাঝখানে। এবার সেই গাছটাকে সে পেরিয়ে গেল। সেখানে ভয়ঙ্কর কিছু তো চোখে পড়লই না, বরং সমস্ত কিছুই ক্রমে আরও আনন্দময় ও উৎসাহ ব্যঞ্জক বলে মনে হতে লাগলো। তরবারের হাতল চেপে ধরে রস্তব ভাবল, আহ, তাকে একখানা মারা যা মারব। হুররা! বহু কণ্ঠের গর্জন উঠল। আসুক না কেউ আমার সামনে। এই কথা ভেবে রস্তব জোর কদমে রুখকে ছুটিয়ে অন্য সকলকে ছাড়াই চলে গেল। সামনে শত্রুপক্ষকে এখন পরিষ্কার দেখা যাচ্ছে।
সহসা বার্চ গাছের ঝাঁটার মতো কিছু একটা সৈন্যদলের মাথার উপর দিয়ে উড়ে গেল। রস্তভ আঘাত করার জন্য তরবারি তুলল, কিন্তু সেই মুহূর্তে অশ্বারোহী নিকিতেঙ্কো তীর গতিতে তাকে ছাড়িয়ে চলে গেল। আর রস্তবের মনে হলো স্বপ্নের ঘোরে সে যেন অস্বাভাবিক ক্ষিপ্র গতিতে সম্মুখে ছিটকে এগিয়ে গেল, অথচ যেখানে ছিল সেখানেই রয়ে গেল। আর এক পরিচিত হুজার বন্দার চুপ পিছন থেকে এসে তার সঙ্গে ধাক্কা খেয়ে ক্রুব্ধ দৃষ্টিতে তার দিকে তাকালো। বন্দার চোখের ঘোড়ার পাশ কাটিয়ে জোর কদমে ছুটে গেল। এ কি, আমি এগোচ্ছি না কেন? আমি পড়ে গেছি, আমি মরে গেছি? প্রশ্ন করে রস্তভ নিজেই নিজের সঙ্গে সঙ্গে তার জবাব দিল। মাঠের মধ্যে সে একা, চলন্ত আর খড়ের নাড়া, আর বগলের নিচে গরম রক্তের স্পর্শ। আমি আহত হয়েছি, আর আমার ঘোড়াটা মারা গেছে। সামনের পায়ে ভয় দিয়ে রুকু উঠে দাঁড়াতে চেষ্টা করলো, কিন্তু সোয়ারের পায়ের উপর চেপে পড়ল। তার মাথা থেকে রক্ত ঝরছে। অনেকটা চেষ্টা করলো, কিন্তু উঠতে পারল না। রস্তভও উঠতে চেষ্টা করলো, কিন্তু পড়ে গেল। তার তরবারি চামড়ার কোষ ঘোড়ার জিনের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। আমাদের সৈন্যরা কোথায় আছে, কোথায় বা আছে ফরাসিরা, সে কিছুই জানে না। কাছাকাছি কোথাও নেই। পাটা ছাড়িয়ে নিজে সে উঠে দাঁড়ালো। কোথায়, কোন দিকে সে রেখাটি যা দুটি বাহিনীকে পরিষ্কার দুই ভাগে ভাগ করে দিয়েছে? সেই প্রশ্ন করলো, কিন্তু জবাব দিতে পারল না। আমার কি খারাপ কিছু হয়েছে? উঠে দাঁড়িয়ে সে ভাবল, আর সেই মুহূর্তে তার মনে হলো তার অবশ বা হাত থেকে একটা অপ্রয়োজনীয় কিছু ঝুলছে। মনে হলো কবজিটা বুঝি তার নিজের নয়। হাতটা ভালো করে দেখল, কিন্তু তাতে রক্তের দাগ দেখতে পেল না। কিন্তু লোককে তার দিকে দৌড়ে আসতে দেখে সে সানন্দে ভাবল, ওই তো লোকজন আসছে, ওরা আমাকে সাহায্য করবে। প্রথমে এগিয়ে গেল সাঁকো টুপি ও নীল জুব্বা পরা একটি লোক, মোটাসোটা শরীর, রোদে পোড়া মুখ, বাঁকা নাক। পরে আরও দুজন এলো, তাদের পিছনে আরও অনেকে দৌড়ে এলো। তাদের একজন অদ্ভুত কিছু বলল, ভাষাটা অবশ্যই রুশ নয়। পিছন দিককার সাঁকো পরিহিত আরও অনেকের মধ্যে একজন রুশ হুজারও রয়েছে। দুই হাত ধরে তাকে নিয়ে আসা হচ্ছে। তার ঘোড়াটাকেও পিছনে হাঁটিয়ে নিয়ে আসা হচ্ছে। ও নিশ্চয়ই আমাদের কেউ বন্দী হয়েছে। হ্যাঁ, তাহলে এরা কি আমাকেও বন্দী করবে? এরা কারা? রস্তভ ভাবতে লাগলো, নিজের চোখ সে বিশ্বাস করতে পারছে না। ওরা কি ফরাসি? সে আর একবার এগিয়ে আসা ফরাসিদের দিকে তাকালো। ওরা কারা? ওরা ছুটে আসছে কেন? ওরা কি আমাদের দিকে আসছে? কিন্তু কেন? আমাকে মেরে ফেলতে? অথচ আমাকে তো সকলেই কত ভালোবাসে। মায়ের ভালোবাসা, পরিবারের লোকজনদের ভালোবাসা, বন্ধুদের ভালোবাসার কথা তার মনে পড়ল। তার মনে হলো শত্রুপক্ষ তাকে মেরে ফেলতে চাইবে, এটা একেবারেই অসম্ভব, কিন্তু হয়তো তাই তারা করবে। পরিস্থিতি বুঝতে না পেরে 10 সেকেন্ডেরও বেশি সময় সে এখানেই দাঁড়িয়ে রইল। বাঁকা নাক ফরাসিটি ততক্ষণে এত কাছে এসে পড়েছে যে তার মুখের ভাব পরিষ্কার বোঝা যাচ্ছে। লোকটির উত্তেজিত বিরূপ মুখ, পাশে ঝোলানো বেয়নেট, তার রুদ্ধশ্বাস গতি, এসব দেখে রস্তভ ভয় পেল। সে পিস্তলটা চেপে ধরল, কিন্তু গুলি না করে সেটাকে ফরাসি লোকটির দিকে ছুড়ে দিয়ে সে যথাসাধ্য দ্রুত গতিতে জঙ্গলের দিকে ছুটে গেল। অ্যানস সেতুর ধরে দৌড়াবার সময় তার মনে যে সন্দেহ ও সংঘাত ছিল, এখন সেসবের কিছুই নেই। এখন সে ছুটছে শিকারী কুকুরের তাড়া খাওয়া খরগোশের মতো। শুধুমাত্র নিজের সুখী তরুণ জীবনকে হারাবার আতঙ্কই তার সমস্ত সত্তাকে আচ্ছন্ন করে ফেলেছে। সে প্রাণপণে মাঠ ভেঙে ছুটছে, আর মাঝে মাঝে পিছন ফিরে তাকাচ্ছে। তার শরীরের ভিতর দিয়ে ত্রাসের একটা শিহরণ বয়ে গেল। না, পিছনে না তাকানোই ভালো। তবু জঙ্গলের কাছে পৌঁছে সে আরেকবার পিছন ফিরে তাকালো। ফরাসিরা পিছিয়ে পড়েছে। সকলের আগে লোকটির দৌড়ানোর বদলে এবার হাঁটতে শুরু করেছে। মুখ ফিরিয়ে চিৎকার করে আরও পিছনের জৈনক সহকর্মীকে সে যেন কি বলল। রস্তভ থামল, ভাবল, না তো কিছু ভুল হয়েছে। ওরা আমাকে খুন করতে চায়নি, কিন্তু সেই সঙ্গে তার এটাও মনে হলো যে তার বাঁ হাতটা এত ভারী বোধ হচ্ছে যেন একটা
5 স্টোন ওজনের বোঝা তাতে বেঁধে দেওয়া হয়েছে। সে আর দৌড়াতে পারছে না। ফরাসিরাও থেমে গিয়ে তাকে লক্ষ্য করে বন্দুক তুলল। রোস্তভ চোখ বুজে উপুড় হলো। প্রথমে একটা বুলেট, তারপর আরেকটা হিস করে তার পাশ দিয়ে চলে গেল। অবশিষ্ট শক্তিতে ভর করে ডান হাত দিয়ে বাঁ হাতটাকে চেপে ধরে সে জঙ্গলে পৌঁছে গেল। তার ঠিক পিছনে আছে কিছু রুশ বন্দুকধারী। অধ্যায় 20। যেসব পদাতিক সেনাদল জঙ্গলের বহিঃপ্রান্তে অতর্কিতে আক্রান্ত হয়েছিল, তারা ছুটে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। বিভিন্ন কোম্পানির সৈন্য একসঙ্গে মিশে গিয়ে বিশৃঙ্খলভাবে পশ্চাদপসরণ করছে। একটি সৈন্য আতঙ্কে চেঁচিয়ে উঠেছিল, আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি। রণক্ষেত্রে এ আতঙ্ক বড় সাংঘাতিক। অচিরেই তা ছড়িয়ে পড়ল সব সৈন্যদের মনে। আমাদের ঘিরে ফেলেছে, আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি, আমাদের সর্বনাশ উপস্থিত। পলায়নপর সৈন্যরা চিৎকার করতে লাগল। পিছন থেকে গুলির শব্দ ও চিৎকার কানে আসা মাত্রই সেনাপতি বুঝতে পারল তার রেজিমেন্ট একটা ভয়ঙ্কর কিছু ঘটেছে। সঙ্গে সঙ্গে তার মনে হলো অনেক বছর ধরে অফিসার হিসেবে তার কার্যকলাপ একটি দৃষ্টান্ত স্থল। তার কোনো কাজে কখনো কোনো ত্রুটি হয়নি, অথচ এবার হয়তো কর্তব্যের অবহেলা বা অযোগ্যতার দরুন হেডকোয়ার্টারে তাকে দোষী করা হবে। এই চিন্তা তাকে এতই বিচলিত করল যে অশ্বারোহী বাহিনীর অবাধ্য কর্নেলের কথা ভুলে গিয়ে, সেনাপতি হিসেবে স্বীয় মর্যাদার কথা ভুলে গিয়ে, এমনকি সমূহ বিপদ ও আত্মরক্ষার কথা পর্যন্ত ভুলে গিয়ে সে তার রেজিমেন্টের উদ্দেশ্যে ঘোড়া ছুটিয়ে দিল। চারদিকে মুষলধারে গুলিবর্ষণ চলছে, কিন্তু সৌভাগ্যক্রমে কোনো গুলি তার গায়ে লাগেনি। তার একমাত্র বাসনা প্রকৃত অবস্থা জেনে নিয়ে নিজের কোনো ভুল হয়ে থাকলে তাকে সংশোধন করা বা তার প্রতিকার করা, যাতে 22 বছরের চাকরি জীবনে যে কখনো নিন্দিত হয়নি, সেই অফিসার হয়েও তাকে কোনো রকম দোষীর ভাগে না হতে হয়। ফরাসিদের ভিতর দিয়ে নিরাপদে ঘোড়া ছুটিয়ে সে জঙ্গলের পশ্চাৎবর্তী একটা মাঠে পৌঁছে দেখল সব হুকুমকে উপেক্ষা করে সৈন্যরা ছুটছে, উপত্যকার দিকে নেমে যাচ্ছে। সে নৈতিক সংকল্প শিথিলতা একটা যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে থাকে, সেই মুহূর্তটা সমাসন্ন। এই বিশৃঙ্খল সৈন্যরা কি তাদের অধিনায়কের কথা শুনবে, নাকি তাকে উপেক্ষা করেই পালাতে থাকবে? তার অবিরাম চিৎকার, তার ক্রুদ্ধ বিকৃত রক্তাভ মুখছবি, হাতের কোষমুক্ত উদ্ধত তরবারি, সব কিছু সত্ত্বেও সৈনিকরা নিজেদের মধ্যে কথা বলতে, শূন্যে গুলি ছুঁড়ে সব হুকুম অমান্য করে পালাতেই থাকল। যুদ্ধের ভাগ্য নির্ধারক নৈতিক সংকল্প শিথিলতা পরিণত হয়েছে সর্বগ্রাসী আতঙ্কে। অবিরাম চিৎকার ও বারুদের ধোঁয়ার ফলে কাশতে কাশতে সেনাপতি হতাশ হয়ে থেমে গেল। সবই বুঝি শেষ হয়ে গেল। কিন্তু ঠিক সেই মুহূর্তে আক্রমণকারী ফরাসিরা হঠাৎ যেন বিনা কারণেই পশ্চাদপসরণ করে জঙ্গল প্রান্ত থেকে অদৃশ্য হয়ে গেল। আর জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে এলো একদল বন্দুকধারী। এরা তিমুখিনের অধীনস্থ সেনাদল। একমাত্র এরাই জঙ্গলের মধ্যে সুশৃঙ্খল অবস্থায় ছিল এবং একটা নালার মধ্যে আত্মগোপন করে থেকে অপ্রত্যাশিতভাবে ফরাসিদের উপর আক্রমণ হেনেছে। একখানি মাত্র তরবারি হাতে নিয়ে তিমুখিন এমন বেপরোয়া চিৎকার ও উন্মত্ত সংকল্পের সঙ্গে শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েছে যে অতর্কিতে আক্রান্ত হয়ে ফরাসি বন্দুক ফেলেই পালিয়েছে। তিমোখিনের পাশে ছুটে গিয়ে দলখফ খুব কাছ থেকে একজন ফরাসিকে হত্যা করল এবং আত্মসমর্পণকারী ফরাসি অফিসারের কলার চেপে ধরল। আমাদের পলায়নপর সৈন্যরা ফিরে এলো, ব্যাটালিয়নগুলিকে নতুন করে সাজানো হলো, আর যে ফরাসিরা আমাদের বা দিককার বৃহটাকে প্রায় ভেদ করে ফেলেছে তাদের তখনকার মতো পজরদস্ত করা হলো। আমাদের সংরক্ষিত সেনাদলও এসে যোগ দিল। যুদ্ধ শেষ হলো। রেজিমেন্টের কমান্ডার ও মেজর 1 নভেম্বর দিকে মুখ ফেরালো। দলখফ কিন্তু চলে গেল না।
মাথায় বাঁধা রুমালখানার গিঁট খুলে নামিয়ে নিয়ে চুলের ভিতর জমাট বাঁধা রক্তের হাত দেখালো। বেয়নেটের আঘাত। আমি যুদ্ধক্ষেত্রে ছিলাম, মনে রাখবেন ইউর এক্সেলেন্সি। তুশিনের গোলন্দাজ বাহিনীর কথা সকলে ভুলে গিয়েছিল। যুদ্ধের একেবারে শেষকালে তখনও বুর্জের মধ্যভাগ কামান গর্জনের শব্দ শুনে প্রিন্স ব্যাগ্রেশনের প্রথম স্টাফ অফিসার ও পরে প্রিন্স আন্দ্রুকে পাঠিয়েছিল তার সৈন্যগণকে যত তাড়াতাড়ি সম্ভব পশ্চাদপসরণের হুকুম জানাতে। তুশিনের কামানগুলোর রক্ষক সৈনিকদের যখন কারো হুকুমের বুর্জের মধ্যভাগে সরিয়ে নিয়ে যাওয়া হলো, তখন কামানগুলো থেকে সমানে গোলা ছোড়া চলতে লাগলো। তাদের বন্দি করা দূরে থাক, ফরাসিরা ভাবতেই পারেনি যে সম্পূর্ণ অরক্ষিত 4টি কামান থেকে গোলাবর্ষণের দুঃসাহস কারো হতে পারে। উপরন্তু তাদের গোলাবর্ষণের রকম দেখে ফরাসিরা ধরে নিয়েছিল যে এখানে বুর্জের মধ্যভাগে মূল রুশ সেনাপতির সমাবেশ ঘটানো হয়েছে। দুবার তারা এই অংশটার উপর আঘাত হানবার চেষ্টা করছে, কিন্তু পাহাড়ের উপরকার 4টি মাত্র কামানের ছড়ার গোলার আঘাতে প্রতিবারই প্রতিহত হয়ে ফিরে গেছে। প্রিন্স ব্যাগ্রেশন তাকে ছেড়ে যাবার পরেই তুশিন শোনো গ্রেবার্নে আগুন ধরিয়ে দিয়েছিল। দেখো, ওরা ছুটে পালাচ্ছে, গ্রামটা জ্বলছে, ওই দেখো ধোঁয়া, চমৎকার, সাবাস, এই দেখো ধোঁয়া, ধোঁয়া। মহা উৎসাহে গোলন্দাজরা চিৎকার করে উঠেছিল। হুকুমের জন্য অপেক্ষা না করে সবগুলো কামান থেকে সেই জ্বলন্ত গ্রাম লক্ষ্য করে গোলা ছোড়া অপেক্ষা না করেই সবগুলো কামান থেকে সেই জ্বলন্ত গ্রাম লক্ষ্য করে গোলা ছোড়া চলতে লাগলো। প্রতিটি গোলার সঙ্গে সঙ্গেই একজন সৈনিক অপরজনকে লক্ষ্য করে বলে উঠল, সুন্দর, খুব ভালো, তাকিয়ে দেখো, চমৎকার। বাতাসে ভর করে আগুন ক্রমেই ছড়িয়ে পড়তে লাগলো। যে ফরাসি সেনাদলটি গ্রাম ছাড়িয়ে এগিয়ে এসেছিল তারা ফিরে গেল, কিন্তু হয়তো এই পরাজয়ের প্রতিশোধ নেবার জন্যই শত্রুপক্ষ 10টা কামানকে গ্রামের ডান দিকে বসিয়ে তুশিনের কামান লক্ষ্য করে গোলা ছুটতে লাগলো। দুর্বল পায়ে অদ্ভুত ভঙ্গিতে ছুটে ছুটে ছোট্ট তুশিন বারবার আরদালিকে বলছে, আমার পাইপটায় তামাক ভরে দাও। তারপর পাইপ থেকে আগুনের ফুলকি ছড়িয়ে ছোট হাতটা চোখের উপর তুলে ফরাসিদের দিকে দৃষ্টি রেখে সে সামনে ছুটে গেল। কামানের চাকা চেপে ধরে নিজেই স্ক্রোপ ঘুরিয়ে বলতে লাগলো, পেটাও হে বাছারা, পেটাও। এমন সময় তার মাথার উপর থেকে একটি অপরিচিত কণ্ঠস্বর হাঁক দিল, ক্যাপ্টেন তুশিন, ক্যাপ্টেন তুশিন। তুশিন ঘুরে দাঁড়ালো। এই সেই স্টাফ অফিসারের কণ্ঠস্বর যে তাকে গ্রন্থের ঘর থেকে বের করে দিয়েছিল। ধরা গলায় সে হাঁক দিয়ে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনাকে দুবার পিছিয়ে যেতে বলা হয়েছে, আর আপনি। ঊর্ধ্বতন অফিসারকে দেখতে পেয়ে তুশিন সব হয়ে ভাবল, এরা আমাকে নিয়ে পড়ল কেন? দুটো আঙুল টুপি পর্যন্ত তুলে সে তো করে বলল, আমি জানতাম না, আমি। কিন্তু স্টাফ অফিসার তার বক্তব্য শেষ করতে পারল না। একটা গোলা খুব কাছ দিয়ে উড়ে আসায় সে ঘোড়ার পিঠেই মাথা নামিয়ে গোলাটাকে এড়িয়ে গেল। একটু থেমে আবার কিছু বলবার চেষ্টা করতেই আরেকটা গোলা এসে তাকে থামিয়ে দিল। ঘোড়ার মুখ ঘুরিয়ে সে কদমে ছুটল। দূর থেকে হাঁক দিল, পিছিয়ে এসো, সকলে পিছিয়ে এসো। সৈন্যরা হেসে উঠল। মুহূর্তকাল পরে সেই একই হুকুম নিয়ে এলো জৈনক অ্যাডজুট্যান্ট। প্রিন্স আন্দ্রু তুশিনের কামানগুলো যেখানে বসানো ছিল সেখানে পৌঁছে প্রথমেই তার চোখে পড়ল জিন খোলা, পা ভাঙা একটা ঘোড়া মাটিতে পড়ে কাতরাচ্ছে। তার পা থেকে ফোয়ারার মতো রক্ত বেরোচ্ছে। কামান শকটগুলো মাঝে মাঝে কয়েকজনের রক্ত বেরোচ্ছে, কয়েকজন মরে পড়ে আছে। একটার পর একটা গোলা ছুটে যাচ্ছে, তার শির দ্বারাবে একটা শিহরণ নেমে গেল। কিন্তু ভয়ের চিন্তাই তাকে নতুন করে উদ্বুদ্ধ করে তুলল। আমি ভয় পেতে পারি না, এই কথা সে ভেবে সে ধীরে ধীরে ঘোড়া থেকে নামল। হুকুম জারি করেও সেখান থেকে নড়ল না। স্থির করল সে উপস্থিত থেকেই কামানগুলিকে সেখান থেকে সরিয়ে বসাবার ব্যবস্থা করবে। ফরাসিদের প্রচণ্ড গুলিবর্ষণের মধ্যে তুশিনকে সঙ্গে নিয়ে সে কামানগুলি সরাবার কাজে তদারকি করতে লাগলো। জৈনক গোলন্দাজ প্রিন্স আন্দ্রুকে বলল, একজন স্টাফ অফিসার 1 মিনিট আগে এখানে এসেই পালিয়ে গেছেন, তিনি আপনার মতো নন। প্রিন্স আন্দ্রু তুশিনকে কিছুই বলল না। দুজনে এত ব্যস্ত যে কেউ কারো দিকে নজরে দিচ্ছে না। 4টি কামানের মধ্যে অক্ষত দুটোকে ঠিকমতো বসিয়ে তারা পাহাড় বেয়ে নেমতে লাগলো। তখন প্রিন্স আন্দ্রু ঘোড়া ছুটিয়ে তুশিনের কাছে গেল।
তুষিনের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, আচ্ছা, আবার দেখা হবে। তুষিন বলল, বিধায় বন্ধু, বিধায় হে প্রিয় বন্ধু। কি এক অজ্ঞাত কারণেই তার দুই চোখ হঠাৎ জলে ভরে উঠল। অধ্যায় 21। বাতাস পড়ে গেছে। কালো মেঘের দল বারুদের ধোঁয়ার সঙ্গে মিশে যুদ্ধক্ষেত্রের দিগন্তের উপর নিচু হয়ে ঝুলে আছে। অন্ধকার হয়ে আসছে, দুটো অগ্নিকাণ্ডে আলো আরও স্পষ্ট হয়ে উঠেছে। কামানের গর্জন ক্রমেই মিলিয়ে যাচ্ছে, কিন্তু পিছনে ও ডানের দিকে মাঝে মাঝে বন্দুকের শব্দ ক্রমেই কাছে শোনা যাচ্ছে। গুলির পাল্লায় বাইরে চলে গিয়ে তুষিন খাদের মধ্যে নেমে গেল, আর সেখানেই স্টাফ অফিসার ও ঝ্যারকবের সঙ্গে তার দেখা হয়ে গেল। তাদের দুজনকেই দুবার তুষিনের কামানের কাছে পাঠানো হয়েছিল, কিন্তু তারা সেখানে পৌঁছাতে পারেনি। যে পদাতিক অফিসারটি যুদ্ধের ঠিক আগে তুষিনের চালাঘর থেকে ছুটে বেরিয়ে গিয়েছিল, পেটে বুলেট বিদ্ধ হয়ে সে এখন একটা কামান সকেটে শুয়ে আছে। পাহাড়ের পাদদেশে এক হাত দিয়ে আরেকটা হাত চেপে ধরে জৈনক বিবর্ণ হুজার শিক্ষার্থী তুষিনের কাছে এসে একটা আসনের জন্য প্রার্থনা জানালো। ভীরু গলায় বলল, ঈশ্বরের দোহাই ক্যাপ্টেন, আমার হাতে আঘাত লেগেছে, ঈশ্বরের দোহাই, আমি হাঁটতে পারছি না, ঈশ্বরের দোহাই। বোঝা গেল শিক্ষার্থীটি গাড়িতে একটা জায়গায় জন্য অনুরোধ জানিয়ে বিফল হয়েছে, তাই সকরুণ ইতস্তত গলায় সে অনুরোধ করছে, ঈশ্বরের দোহাই, ওদের বলুন আমাকে একটু জায়গা দিতে। তুষিন বলল, ওকে একটা আসন দাও, বসবার জন্য একটা জব্বা বিছিয়ে দাও। আহত অফিসারটি কোথায়? তাকে নামিয়ে দেওয়া হয়েছে, তিনি মারা গেছেন, কে যেন জবাব দিল। ওকে উঠতে সাহায্য করো, বসে পড়ো বাপু, বসে পড়ো। আন্তনভ, জব্বাটা বিছিয়ে দাও। শিক্ষার্থীটি রস্তব, এক হাত দিয়ে আর একটা হাত ধরে আছে, মুখটা ফ্যাকাশে, চোয়াল কাঁপছে, সারা শরীরে যেন জ্বরের খিঁচুনি। মৃত অফিসারকে যে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছিল সেখানেই তাকে জায়গা দেওয়া হলো। জব্বাটা রক্তে ভিজে থাকায় তার ব্রিচেস ও হাতে রক্তের ছোপ লাগলো। রস্তবের দিকে এগিয়ে এসে তুষিন বলল, আরে তুমিও আহত হয়েছ নাকি বাপু? না, একটু মচকে গেছে। তাহলে কামান সকেটে এ রক্ত কিসের? তুষিন জিজ্ঞেস করল। কোটের আস্তেন দিয়ে রক্তটা মুছে দিয়ে গোলন্দাজ সৈনিকটি বলল, ইয়োর অনার, সেই অফিসারটির শরীর থেকে রক্ত পড়েছে। পদাতিক বাহিনীর সহায়তায় কামানগুলিকে উপরে ঠেলে তুলে গ্রাসর্ত গ্রামে পৌঁছে তারা থামল। অন্ধকার গাঢ় হয়ে এসছে, 10 পা দূরেও সৈনিককে দেখা যাচ্ছে না। গুলির শব্দও মিলিয়ে আসছে। সহসা ডান থেকে খুব কাছে পুনরায় হইচই ও গুলির শব্দ শোনা গেল। অন্ধকারে দেখা গেল গুলির ঝিলিক। এটাই ফরাসিদের শেষ আক্রমণ। গ্রামের বিভিন্ন বাড়িতে যে সৈনিকরা আশ্রয় নিয়েছিল তারাই সেই আক্রমণের মোকাবেলা করল। তারা আবার গ্রাম থেকে ছুটে বেরিয়ে গেল, কিন্তু তুষিনের কামানের চাকা অচল হয়ে পড়েছে। তাই গোলন্দাজ সৈনিকরা তুষিন ও শিক্ষার্থীটি পরস্পরের দিকে তাকিয়ে ভাগ্যের জন্য অপেক্ষা করে রইল। গুলির শব্দ থেমে গেল। সাগ্রহে কথা বলতে বলতে সৈনিকরা গলির পথ থেকে ছুটে বেরিয়ে এলো। তুমি আঘাত পাওনি তো পেত্রভ? জিজ্ঞেস করল। আরে বাবা, আচ্ছা, ঠ্যাঙানি ওদের দিয়েছি, ওরা আর এদিকে পা বাড়াবে না। একজন বলল, একটা জিনিস তোমরা দেখোনি, নিজেদের দিকেই ওরা কিরকম গুলি ছুড়ছিল, কিছুই তো দেখা যাচ্ছিল না। গাঢ় অন্ধকারে রে ভাই, গলা ভেজাবার কিছু আছে কি? ফরাসিদের আক্রমণ শেষবারের মতো প্রতিহত হলো। গল্পত পদাতিক বাহিনী পরিবৃত হয়ে তুষিনের কামানগুলো একটু একটু করে সামনে এগুতে লাগলো। অন্ধকারে সকলে এগিয়ে চলল। মনে হলো ফিস ফিস গুঞ্জন ও ঘোড়ার খুর ও গাড়ির চাকার শব্দের সঙ্গে একটা অদৃশ্য বিষণ্ণ নদী যেন একই দিকে বয়ে চলেছে। তারই মধ্যে শোনা যাচ্ছে আহতদের আর্তনাদ ও কণ্ঠস্বর। কিছুক্ষণ পরে সেই চলমান জনতা বিচলিত হয়ে উঠল। সাদা ঘোড়ায় সওয়ার হয়ে কেউ একজন সদলে তাদের পাশ দিয়ে চলে গেল। যেতে যেতেই বলল, তিনি কি বললেন? এখন কোন দিকে? বিরতি কি? তিনি কি আমাদের ধন্যবাদ দিয়েছেন?
নানা দিক থেকে এমনই সব সাগ্রহ প্রশ্ন শোনা গেল। চলমান জনতা ক্রমেই কাছাকাছি এগিয়ে এলো। একটা সংবাদ ছড়িয়ে পড়ল যে তাদের যাত্রা বিরতির হুকুম জারি হয়েছে। সামনের সারির সৈনিকরা দাঁড়িয়ে পড়েছে। কর্দমাক্ত রাস্তার মাঝখানে যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে পড়ল। আগুন জ্বালানো হয়েছে। কথাবার্তা আরও স্পষ্ট শোনা যাচ্ছে। সৈন্যদের যথাযথ নির্দেশ দিয়ে ক্যাপ্টেন তুসিন একজন সৈনিককে পাঠালো শিক্ষার্থীটির জন্য কোনো ড্রেসিং স্টেশন অথবা ডাক্তারের খোঁজে। তারপর রাস্তার উপরে সৈন্যরা যেখানে আগুন জ্বেলেছে সেইখানে গিয়ে বসল। রস্তবও নিজেকে টেনে নিয়ে সেখানেই নিয়ে গেল। যন্ত্রণায়, ঠান্ডায় ও স্যাঁতসেঁচে আবহাওয়ায় তার সারা শরীর কাঁপছে। একটা অনিবার্য তন্দ্রার ভাব যেন তাকে পেয়ে বসেছে। শুধু বাহুতে একটা সহজ ব্যথার মতো যন্ত্রণার ফলেই সে জেগে আছে। হাতটাকে কোনোভাবে রেখেই স্বস্তি হচ্ছে না। একবার চোখ বুজছে, আবার আগুনের দিকে ও তুসিনের চওড়া কাঁধ মূর্তির দিকে তাকাচ্ছে। তুসিনের বুদ্ধিদীপ্ত দুটো বড় বড় চোখ সহানুভূতি ও সমবেদনার রস্তবের উপর নিবদ্ধ। রস্তব বুঝতে পারছে যে সমস্ত অন্তর দিয়ে তুসিন তাকে সাহায্য করতে চাইছে, কিন্তু পারছে না। চারদিকেই পদাতিক বাহিনীর পায়ের শব্দ ও আলোচনা শোনা যাচ্ছে। তারা কেউ হাঁটছে, কেউ ঘোড়া ছুটিয়ে যাচ্ছে, আবার কেউ বসে আছে। নানা কণ্ঠস্বর, কাদার ভিতর দিয়ে চলমান ঘোড়ার খুরের শব্দ, জ্বলন্ত কাঠের ফটফট আওয়াজ সব মিলেমিশে একটা ঐকতান গড়ে তুলেছে। সেনাদলকে এখন আর অন্ধকারের একটি অদৃশ্য প্রবাহমান নদী বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে একটা উদ্বেলিত অন্ধকার সমুদ্র ঝড়ের পরে ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। রস্তব উদাসীনভাবে চারদিকে তাকালো। কান পেতে সব কিছু শুনতে লাগলো। একটি পদাতিক সৈন্য আগুনের কাছে এসে গোড়ালির উপর বসে আগুনের দুই দিকে দুই হাত বাড়িয়ে মুখটা ঘুরিয়ে নিল। তুসিনকে বলল, কিছু মনে করছেন না তো ইওর অনার? আমার কোম্পানিটা হারিয়ে ফেলেছি। কোথায় কোথায় যা আছে তাও জানি না। মন্দ ভাগ্য আর কি। সৈনিকটির সঙ্গে গালে ব্যান্ডেজ বাঁধা পদাতিক অফিসারও আগুনের কাছে এসে তুসিনকে বলল, কামানগুলোকে একটু সরিয়ে তাদের গাড়িটাকে যাবার মতো জায়গা করে যেন দেওয়া হয়। তারা চলে যাবার পরে দুটি সৈন্য আগুনের কাছে ছুটে এলো। দুজনেই একটা বুটকে চেপে ধরে সেটাকে ছিনিয়ে নেবার জন্য মরিয়া হয়ে লড়াই করছে। তুমি এটা কুড়িয়ে পেয়েছো? আমি বলছি তুমি খুব চালাক, একজন কর্কশ গলায় চেঁচিয়ে বলল। তারপরে রক্তাক্ত পায়ের পট্টি দিয়ে গলার ব্যান্ডেজ বাঁধা একটি ফ্যাকাশে শুটকো সৈনিক এসে রাগত গলায় গোলন্দাজ সৈনিকদের কাছে পানি চাইল। বলল, এইভাবে কুকুরের মতো মরতে হবে নাকি? তুসিন লোকটিকে জল দিতে বলল। তারপর একটি হাসি খুশি সৈনিক এসে পদাতিক বাহিনীর জন্য একটা আগুন চাইল। একটা জ্বলন্ত কাঠ তুলে অন্ধকারে যেতে যেতে সে বলল, পদাতিক বাহিনীর জন্য সুন্দর একটা জ্বলন্ত মশাল পেয়েছি। আগুনের জন্য ধন্যবাদ, সুদ সমেত একদিন ফিরিয়ে দেব। তারপর একটা জব্বার উপরে ভারী কিছু বয়ে নিয়ে চারটি সৈনিক আগুনের পাশ দিয়ে চলে গেল। একজন হোঁচট খেল। কোনো শয়তান পথের মাঝখানে কাঠ ফেলে রেখেছে। সে খেকিয়ে উঠল, এ তো মরে গেছে, কেন বয়ে নিয়ে যাচ্ছে? আর একজন বলল, থাম। বোঝা নিয়ে তারা অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। তুসিন ফিসফিস করে রস্তবকে বলল, এখনো যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ। একজন গোলন্দাজ এসে তুসিনকে বলল, ইওর অনার, সেনাপতি আপনাকে ডাকছেন। তিনি ওই কুঁড়ে ঘরে আছেন। যাচ্ছি বন্ধু। তুসিন উঠল। গ্রেট কোটের বুম লাগিয়ে শরীরটাকে টান টান করে আগুনের কাছ থেকে চলে গেল। গোলন্দাজ বাহিনীর জ্বালানোর আগুনের অনতি দূরে প্রিন্স ব্যাগ্রেশনের জন্য একটা কুঁড়ে ঘর তোলা হয়েছে। সেইখানে সে ডিনারে বসেছে। সমাগত কয়েকজন অধিনায়ক অফিসারের সঙ্গে কথা বলছে। ছোটখাটো বৃদ্ধটি চোখ অর্ধেক বুঝে সাগ্রহ একটা হাড় চিবুচ্ছে। 22 বছর ধরে নিখুঁতভাবে চাকরি করা সেনাপতিটি এক গ্লাস ভদকা খেয়ে লাল হয়ে উঠেছে। সেখানে আর আছে মোহরাঙ্কিত আংটি হাতে স্টাফ অফিসারটি ঝাড়খব অস্বস্তির সঙ্গে সকলকে দেখছে। প্রিন্স আন্দ্রু ঝকঝকে চোখ মেলে
ঠোঁট দুটো চেপে ধরেছে। ঘরের কোণে দাঁড়ানো রয়েছে ফরাসিদের কাছ থেকে দখল করা একটা পতাকা। সরল মুখ হিসাবরক্ষকটি হাত দিয়ে সেটার বুনট পরীক্ষা করতে দেখে বিচলিতভাবে ঘাড় নাড়তে লাগলো। হয়তো পতাকাটা তার ভালো লেগেছে, হয়তো নিজে ক্ষুধার্ত হয়েও ডিনারে অংশ নিতে না পারায় সে সব ভোজ্যদ্রব্য দেখা তার পক্ষে কষ্টকর হয়ে উঠেছে। পাশের কুঁড়ের ঘরে আছে একজন বন্দি ফরাসি কর্নেল। আমাদের অফিসাররা সেখানে ভিড় করেছে। প্রিন্স ব্যাগ্রেশন প্রতিটি অধিনায়ককে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়ে যুদ্ধের বিস্তারিত বিবরণ ও আমাদের হিসেব নিচ্ছিল। সে অধিনায়কের রেজিমেন্টটি ব্রাউনাউতে পর্যবেক্ষণ করা হয়েছিল যে প্রিন্সকে জানালো। যুদ্ধ শুরু হওয়া মাত্রই সে জঙ্গল থেকে বেরিয়ে আসে। তার যেসব সৈন্য কাঠ কাটছিল তাদের একত্রে ডেকে আনে এবং ফরাসিদের পাশ কাটিয়ে যেতে দিয়ে 2 ব্যাটালিয়ন বেয়নটধারী সৈন্য নিয়ে তাদের আক্রমণ করে হটিয়ে দেয়। ইয়োর এক্সেলেন্সি, যখন দেখলাম তাদের প্রথম ব্যাটালিয়নটি বিপর্যস্ত হয়ে পড়েছে তখন রাস্তার উপর থেমে গিয়ে ভাবলাম ওদের এগিয়ে আসতে দিয়ে গোটা ব্যাটালিয়ন নিয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়ব, আর তাই আমি করেছি। আসলে অধিনায়ক সেটাই করতে চেয়েছিল, আর সেটা করতে না পারায় সে এত বেশি দুঃখিত হয়েছে যে তার হচ্ছে বুঝি সেই কাজটিই সে করতে পেরেছে। নাকি সত্যি সত্যি কি তাই ঘটেছিল? কি ঘটেছিল আর কি ঘটেনি এই ডামাডোলের মধ্যে কি তাও কি ঠিক ঠিক জানে? সে আরও বলল, ভালো কথা ইউর এক্সেলেন্সি। আপনাকে জানাতে চাই যে ডলহফ নামক যে অফিসারটি পদাবনতি ঘটেছিল, আমার উপস্থিতিতে সে একজন ফরাসি অফিসারকে বন্দি করে নিজেকে বিশেষভাবে উল্লেখযোগ্য করে তুলেছে। প্রিন্স ব্যাগ্রেশন বৃদ্ধ কর্নেলের দিকে মুখ ঘুরল। মহাশয়গণ, আপনাদের সকলকেই ধন্যবাদ। পদাতিক, অশ্বারোহী ও গোলন্দাজ সব সৈন্যই সাহসের পরিচয় রেখেছেন, কিন্তু বুর্জের মাঝখানে 2টো কামান পরিত্যক্ত হলো কেমন করে? যেন কোনো একজনের খোঁজ করেই সে প্রশ্নটা করল। তারপর কর্তব্যরত স্টাফ অফিসারের দিকে ফিরে বলল, মনে হচ্ছে আপনাকে আমি পাঠিয়েছিলাম। স্টাফ অফিসার জবাব দিল, একটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, অন্যটার কথা আমি জানি না। সারাক্ষণে আমি সেখানে দাঁড়িয়েই হুকুম করে জারি করেছিলাম, আর সবেমাত্র স্থান ত্যাগ করেছি। একথা ঠিক যে যে জায়গাটায় যখন বেশ গরম হয়ে উঠছিল সে বিনীতভাবে যোগ করল। একজন জানালো, ক্যাপ্টেন তুশিন গ্রামের কাছেই কোথাও রাত কাটিয়েছে, তাকে ডাকতে লোক গেছে। প্রিন্স আন্দ্রুকে লক্ষ্য করে প্রিন্স ব্যাগ্রেশন বলল, ও, কিন্তু তুমি তো সেখানে ছিলে। সকলেই চুপচাপ। দরজায় তুশিনকে দেখা গেল। ভীরু পায়ে সে অধিনায়কের পিছন থেকে এগিয়ে এলো। ঊর্ধ্বতন অফিসারদের সামনে সে সবসময়ই বিব্রত বোধ করে, এখনও তাই হলো। খেয়ালের অভাবে পতাকা দণ্ডটাতে পা মারিয়ে দিল। কয়েকজন হেসে উঠল। যারা হাসলো তাদের মধ্যে সবচাইতে উচ্চ কণ্ঠ ছিল ঝেরকভ। যত না ক্যাপ্টেনের দিকে তার চাইতে বেশি যারা হেসেছিল তাদের দিকে ভ্রুকুটি করে ব্যাগ্রেশন প্রশ্ন করল, একটা কামান পরিত্যক্ত হলো কেমন করে? কঠোর কর্তৃপক্ষের সামনে দাঁড়িয়ে 2টো কামান ফেলে এসেও এখনো বেঁচে থাকার অপরাধ ও লজ্জা এই প্রথম তুশিনের কাছে অত্যন্ত ভয়ঙ্কর হয়ে দেখা দিল। সে এতই উত্তেজিত হয়ে পড়েছিল যে এই কথাটা এতক্ষণ তার মনেই পড়েনি। ব্যাগ্রেশনের সামনে দাঁড়িয়ে তার নিচের চোয়ালে কাঁপতে লাগলো। কোনোরকম তো করে বলল, আমি 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 জানি না ইওর এক্সেলেন্সি, আমার সৈন্য ছিল না ইওর এক্সেলেন্সি। সাহায্যকারী সৈনিকদের ভিতর থেকে কয়েকজন তুমি নিতে পারতে। সত্য হলেও এই কথাটা তুশিন বলতে পারল না যে সাহায্যকারী কোনো অফিসার বিপদে পড়ে যায়। ভুল করে স্কুলের ছাত্র যেভাবে পরীক্ষকের দিকে তাকায় তেমনিভাবে সে এক দৃষ্টিতে ব্যাগ্রেশনের দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ সকলে চুপচাপ। প্রিন্স ব্যাগ্রেশন কঠোর হাতে চায়নি, তারও কিছু বলার ছিল না। অন্য কেউ কিছু বলতে সাহস করল না। প্রিন্স আন্দ্রু ভুরুর নিচে দিয়ে তুশিনের দিকে তাকালো। তার আঙুলগুলো আপনা থেকেই কুঁকড়ে আসছে। সেই নীরবতা ভেঙে প্রিন্স আন্দ্রু দুম করে বলে উঠল, ইওর এক্সেলেন্সি, আপনি অনুগ্রহ করে আমাকে ক্যাপ্টেন তুশিনের কামান মঞ্চে পাঠিয়েছিলেন। সেখানে গিয়ে দেখলাম
2/3 সৈন্য ও ঘোড়া মারা গেছে, 2টো কামান নষ্ট হয়েছে, আর কোনো রকমে সাহায্য পাওয়া যায়নি। চাপা উত্তেজনার সঙ্গে ভলকনস্কি কথাগুলি বলে গেল। প্রিন্স ব্যাগ্রাসন ও তুসিনের সমান আগ্রহে শুনতে লাগলো। সে বলতে লাগলো, আর ইওর এক্সেলেন্সি, যদি আমার কথা শুনেন তো বলি, এই কটি কামান এবং ক্যাপ্টেন তুসিন ও তার দলের সাহসিকতাপূর্ণ কাজেই আজকের জয়লাভের প্রধান কারণ। কথা শেষ করে কোনো জবাবের জন্য অপেক্ষা না করেই প্রিন্স আন্দ্রু টেবিল ছেড়ে উঠল। তুসিনের দিকে তাকিয়ে প্রিন্স ব্যাগ্রাসনের মাথাটা নুইয়ে বলল, সে যেতে পারে। তাকে সঙ্গে নিয়ে প্রিন্স আন্দ্রু বেরিয়ে গেল। তুসিন বলল, তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে রক্ষা করেছ প্রিয় বন্ধু। প্রিন্স আন্দ্রু চোখ তুলে তাকালো, কিন্তু না বলেই চলে গেল। মনটা খুব খারাপ হয়ে গেছে। সবকিছু যেন অদ্ভুত, যেমনটি সে আশা করেছিল তেমনটি ঘটল না। ওরা কারা? এরা এখানে কেন? এরা কি চায়? কতক্ষণে এসব কিছু শেষ হবে? সামনের চলমান ছায়াগুলোর দিকে তাকিয়ে রস্তভ ভাবতে লাগলো, তার বাহুর যন্ত্রণা ক্রমেই তীব্রতর হচ্ছে। একটা দুর্বার তার ভার তাকে আচ্ছন্ন করে ফেলেছে। লাল বৃত্তগুলি নাচছে চোখের সামনে। শারীরিক যন্ত্রণার সঙ্গে মিশে যাচ্ছে একটা নির্জনতা বোধ। আহত ও অক্ষত এইসব সৈনিকরাই তার পেশিগুলোকে চেপে ধরে মুচড়ে দিচ্ছে, তার মচকে যাওয়া ঘাড় ও হাতের ঘাড়ের মাংস ঝলসে দিচ্ছে। এদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য সে চোখ বুঝল। মুহূর্তের জন্য সে ঝিমুতে লাগলো, কিন্তু সেই স্বল্প সময়ের মধ্যেই অসংখ্য জিনিস স্বপ্নের মধ্যে তার সামনে হাজির হলো। মায়ের মুখ ও লম্বা সাদা হাত, সোনিয়ার ছোট কাঁধ, নাতাশার চোখ ও হাসি, দেনিসভের কণ্ঠস্বর ও গোফ, আর তেলিয়ানিন এবং বগদানিচের যত সব কাণ্ড কারখানা। সে চোখ মেলে তাকালো। কাঠ কয়লার আগুনের গজখানেক উপরে নেমে এসছে রাতের কালো চন্দ্রতপ। সে আগুনে পড়ন্ত বরফের টুকরোগুলো ঝলসে উঠেছে। তুসিন ফিরে আসেনি, ডাক্তার আসেনি। এখন সে একা। শুধু একটি সৈনিক আদুল গায়ে আগুনের ওপাশে বসে তার সরু হলুদ শরীরটাকে গরম করছে। রস্তভ ভাবল, কেউ আমাকে চায় না, আমাকে সাহায্য করবার, একটু করুণা দেখাবার কেউ নেই। অথচ একদিন আমি সুস্থ ছিলাম, আমার শক্তি ছিল, সুখ ছিল, সকলে আমাকে ভালোবাসত। দীর্ঘশ্বাস ফেলতে গিয়ে আপনা থেকে সে আর্তনাদ করে উঠল। এই, তোমার কষ্ট হচ্ছে কি? সৈনিকটি জিজ্ঞেস করল। তারপর জবাবের জন্য অপেক্ষা না করেই অসন্তুষ্ট গলায় বলল, কত লোক যে আজ পঙ্গু হয়েছে, ভয়াবহ। রস্তভ তার কথায় কান দিল না। আগুনের উপরে ঝলসানো বরফের টুকরোগুলোর দিকে তাকিয়ে তার মনে পড়ে গেল রাশিয়ার শীতকালের একটি আতপ্ত উজ্জ্বল গৃহকোণের কথা। তার পুরো লোমের কোট, দ্রুতগতি স্লেজ গাড়ি, স্বাস্থ্যোজ্জ্বল দেহ এবং পরিবারের সকলের স্নেহ ও যত্নের কথা। অবাক হয়ে ভাবল, কেন আমি এখানে এলাম? ফরাসিরা পরদিন আর নতুন করে আক্রমণ করল না। ব্যাগ্রাসনের অবশিষ্ট সৈন্যরা কুতুজবের বাহিনীর সঙ্গে মিলিত হল। অধ্যায় 2 এখানেই শেষ।